বন্ধুরা, গত 2 তারিখে 2 সেপ্টেম্বর উদয়নিধি স্ট্যালিনের এক বক্তব্যে তিনি প্রকাশ করেছিলেন যে সনাতন ধর্ম ম্যালেরিয়া, ডেঙ্গি, করোনার মতো। আমরা এগুলোর প্রতিবাদ করি না, এগুলোকে নির্মূল করি। কারণ এই সনাতন ধর্মের মধ্যে রয়েছে উঁচু নিচু ভেদভাব। সেই জন্য একে সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে। এই বক্তব্য রাখার পরে দেশ জুড়ে, শুধু দেশ জুড়ে নয়, সারা পৃথিবী জুড়ে হইচই শুরু হয়ে গেছে। বিশেষ করে ব্রাহ্মণবাদীরা, তারা নিজেদেরকে বড় সনাতনী প্রমাণ করার জন্যে উত্তরপ্রদেশের একজন টেরোরিস্ট, মানে ভাগুয়াধারী টেরোরিস্ট, সে একেবারে খোলা তলোয়ার নিয়ে বাঁদরের মতো চোখ কিটমিট করে বলেছে যে উদয়নিধির মাথা এনে দিতে পারবে তাকে 10 কোটি টাকা সে দেবে। अनुमति मिली तो ठीक है, नहीं मिली तो भी मैं जाऊंगा। और जिस तरह से हनुमान जी ने कालनेमी का वध किया था, उसी तरह से मैं डीएमके नेता उदयनिधि स्टालिन का सर कलम करके लौटूंगा। ভাবুন, একজন সন্ন্যাসী সে 10 কোটি টাকা দেবে, এবং সে কি করছে? সে করছে খোলা তলোয়ার নিয়ে নিরাপদ আশ্রয়ে বসে হুমকি দিচ্ছে, এবং একটা দিন ঘোষণা করেছেন যে সেই দিনে তিনি যদি পারমিশন পান বা না পান, তামিলনাড়ু গিয়ে উদয়নিধির মুন্ডু কেটে নেবেন। উদাহরণ দিয়েছেন যে আমাদের এই সমস্ত মাইথোলজিতে হনুমানজি এরকম মুন্ডু কেটে নিয়ে এসেছিল। মুখে বলছে সনাতন সনাতন, হাতে তলোয়ার, আর হৃদয়ে হচ্ছে বিদ্বেষ আর হুমকি, খুনের হুমকি প্রকাশ্যে। এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি, এখনো তার পেটে দড়ি বেঁধে জেলখানার মধ্যে ঢোকানো হয়নি, কারণ উত্তরপ্রদেশে এদের রাজত্ব চলছে, রাম রাজত্ব চলছে। তো এই হচ্ছে অবস্থা বন্ধু। এই কারণেই আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে উদয়নিধি আসলে হিন্দুত্বের কথা বলতে গিয়ে, মনুর বিধানের কথা বলতে গিয়ে ভুল করে সনাতন কথাটা বলে ফেলেছে, সনাতন ধর্মের কথা বলে ফেলেছে। আমরা এটাও বলেছিলাম যে উদয়নিধি যদি পড়াশুনো করতেন তাহলে জানতেন যে সনাতন ধর্ম ব্রাহ্মণদের তৈরি করা ধর্ম নয়। ব্রাহ্মণদের কোনো শাস্ত্রই সনাতন ধর্মের কথা নেই। সনাতন কথা আছে, সনাতন ধর্ম তৈরি হলো এরকম কথা ব্রাহ্মণদের শাস্ত্রে কোথাও নেই। আজকে তারা যে দাবি করে যে বেদ তাদের আদি গ্রন্থ, সেই আদি গ্রন্থ এবং বেদের কথা আসলেই সঙ্গে সঙ্গে তারা বলে বেদই সনাতন। আজকে আমরা একেবারে তথ্যপূর্ণ আলোচনা করব যে বেদ সনাতন কিনা। এদের কিছু ভৌ ভৌ মিডিয়া আছে, যাদের অনেকে গদি মিডিয়া বলে, আমি বলি ভৌ ভৌ মিডিয়া। এই ভৌ ভৌ মিডিয়াদের তারা কি করেছে? তারা টাকা পয়সা দিয়েছে, টাকা পয়সা দিয়ে বলছে রাত দিন ঘেউ ঘেউ করো। কি ঘেউ ঘেউ করবে? রাত দিন ঘেউ ঘেউ করো যে হরপ্পা মহেঞ্জোদড়ো পর্যন্ত আমাদের সভ্যতা বিস্তৃত ছিল। এই সনাতন ধর্মের উৎপত্তি হয়েছিল হরপ্পা মহেঞ্জোদড়োর আগে, এবং ব্রাহ্মণরা হরপ্পা মহেঞ্জোদড়ো সভ্যতা তৈরি করেছে। এই ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে এই গদি মিডিয়া। তারা একেবারে দিল্লিতে G20 যে ফ্লপ শো হচ্ছে, সারা পৃথিবী
মোদিকে ভয়ঙ্করভাবে সমালোচিত করছে, তাকে যা তা বলছে বড় বড় মিডিয়া। সেই সমস্ত মিডিয়া কভারেজ যাতে আপনারা না শুনতে পারেন, তার জন্যে এই ঘেউ ঘেউ মিডিয়া এখন শুরু করেছে সনাতন সনাতন, আমাদের সনাতন হতে হবে, আমাদের সনাতন হতে হবে, আমাদের সনাতন হতে হবে। এই সনাতন বলতে গিয়ে তারা একদম বলে ফেলেছে যে সিন্ধু থেকে হিন্দু তৈরি হয়েছে, সিন্ধু থেকে হিন্দু তৈরি হয়েছে। কারণ পার্সিরা শয়ের উচ্চারণ হ করত, সেই জন্যে তারা এইখানকার সভ্যতাকে সিন্ধু সভ্যতা না বলে হিন্দু সভ্যতা বলতো, সেই জন্যে এটা হিন্দুদের সভ্যতা। বন্ধুরা, এই কথা বলছে ভৌ ভৌ মিডিয়া। আর এইসব কথা বলে আপনারা যারা পড়াশুনো করছেন তাদের তো পরিষ্কার হয়ে গেছে যে এরা সার্কাসের যারা জোকার, সার্কাসের যারা জোকার দেখবেন নানা ধরনের খেলা দেখায়, খেল দেখায়। সার্কাসের জোকারদের এই হাস্যরসের উৎপাদন করার জন্যে এই গদি মিডিয়া ঘেউ 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 করছে। গদি মিডিয়ার এই ঘেউ ঘেউতে অনেকেই ভাবছে এরা যখন বলছে, এত বড় মিডিয়া বলছে, হ্যাঁ হতেও পারে। গদি মিডিয়া এটা বলছে না যে পার্সি শব্দ হ যদি উচ্চারণ না করতে পারে তাহলে পার্সি শব্দটা তো পারহি উচ্চারণ হতো, পারহি। আর পার্সিতে যখন তারা বলছে তখন ইসলাম এসে গেছে, মুসলমান শাসকরা এই হিন্দু নামকরণ করেছে। তাহলে মুসলমান উচ্চারণ না করে তাহলে তো তারা উচ্চারণ করতো মুসলমান। যারা ভাষাতত্ত্ববিদ তারা বহু আগে এই সিন্ধু নদীর উপত্যকাতে সিন্ধু সভ্যতা বিস্তৃত হয়েছে এই কথাটাই খারিজ করে দিয়েছে। কারণ ওই নদীটার নাম ইন্দাস, ওই নদীটার নাম ইন্দাস। আর সারা পৃথিবীতে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন নামে পরিচিত। এই ইন্দাজ শব্দটা ইন্দ শব্দ থেকে এসেছে। ইন্দ অর্থাৎ হচ্ছে চাঁদ। দুটো চাঁদ আছে আমাদের ভারতীয় ভাষায়, অস্ট্রিক ভাষায় দুটো চাঁদও আছে, একটা হচ্ছে সিং চাঁদ আর একটা হচ্ছে ইন চাঁদ বা নিন চাঁদ। এই ইন্দ শব্দটা থেকেই ইন্দ ছাতা, ইন্দি পরব, এই সমস্ত কথা এখনো আমাদের আদিবাসীরা বহন করে চলেছে। তো এই যে যাযাবর জাতি, সেই যাযাবর জাতি যে এখনো সিভিলাইজড হয়নি, এখনো তাদের ভাষা জ্ঞান তৈরি হয়নি, এটা আমরা পাচ্ছি। আজকে পরিষ্কার করে বিশ্লেষণ করব যে তারা যে দাবি করছে সেই দাবির পেছনে কোনো ধরনের বৈধতা আছে কিনা। কেন জানেন, এই গোটা আর্য সমাজ, যাদের আর্য বলেন না, এই আর্য সমাজ এখন অস্তিত্বের সংকটে ভুগছে। এরা বুঝতে পারছে না যে কি ধরনের পরিচয় তারা গ্রহণ করবে এই দেশে। তারা দেবাস পরিচয়টা ছেড়ে দিয়েছে, আরিয়ান পরিচয়টা ছেড়ে দিয়েছে, বারিয়ান পরিচয়টা ছেড়ে দিয়েছে, আর্য পরিচয়টা ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু মুখে বলছে না। এরা ভারতে এসে যে সাহিত্য তৈরি করেছিল সেই সাহিত্যের মধ্যে আদিত্য নাম দিয়ে তারা নিজেদের বলেছিলেন আমরা অদিতি পুত্র আদিত্য, অর্থাৎ দানব, অসুর নামে পরিচিত হওয়ার চেষ্টা করেছিল এই আর্য গ্রুপ। তারপরে তারা ব্রাহ্মণ নাম নিল, ব্রাহ্মণ নাম নিয়ে হলো না, ব্রাহ্মণ নাম নিয়ে মুঘলদের দরবারে অনেক দিন কাটিয়েছে। ইংরেজ আসার সাথে সাথে তারা ব্রাহ্ম সমাজ গঠন করলো, টিকলো না।
তারপরে তারা আর্য সমাজ গঠন করার কথা চিন্তা করলো, ঠিকলো না। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যখন হলো, তখন তারা হিন্দু নামের মধ্যে ঢুকলো। এদের গোলওয়ালকার, সাভারকার সব হিন্দু হিন্দু করে চেঁচামেচি শুরু করলো। আজকে যখন হিন্দুত্ব নিয়ে প্রশ্ন উঠছে সারা পৃথিবীতে, যে হিন্দু মানে দাস, হিন্দু মানে কালা আদমি, হিন্দু মানে চোর, হিন্দু মানে রাহাজান, হিন্দু মানে ডাকাত, এই পার্সি শব্দতেই সমস্ত ব্যাখ্যা রয়েছে। যখন এইগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, তখন তারা হিন্দুত্ব ছেড়ে সনাতনের মধ্যে লুকোতে চাইছে আর বলছে বেদই হচ্ছে সনাতন। আজকে বেদ সনাতন কিনা এই কথাটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আসলে কেন এই সব করছে এরা? এই জাতিটাকে জেন্দাবেস্তা বলেছিল এর একটা নটোরিয়াস ক্রিয়েচার, একটা প্যারাসাইট। এরা কি করে? যেখানে যায় সেখানে অশান্তি সৃষ্টি করে, আগুন জ্বালায়, ভাইয়ে ভাইয়ে বিভেদ তৈরি করে, এক ভাইকে গোলাম বানায় আর এক ভাইকে মারার জন্যে। একটা বটবৃক্ষ দেখবেন, সেই বটবৃক্ষের গায়ে প্যারাসাইট তৈরি হয়। এরা কি করে? প্যারাসাইটের মতো একটা বটবৃক্ষের গাছের মতো তার ডালে বাসা বাঁধে, আর ওই বটবৃক্ষের যে মূল রোম দ্বারা শোষিত খাদ্য, সেই খাদ্য খায়, অর্থাৎ পরভোগী, পরজীবী। সেই পরজীবী বটবৃক্ষের যে মূল নির্যাস সে খেয়ে বেঁচে থাকে, আস্তে আস্তে ওই মহিরুহকে মেরে ফেলার চেষ্টা করে, মেরে ফেলে নিজের অস্তিত্ব বজায় রাখে। অর্থাৎ এরা অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বের দিকে যাবার সময় এরা কি করে? ধ্বংসের মধ্যে সৃষ্টির আনন্দ পায়। এদের মূল বিষয় রয়েছে অন্যকে অনিষ্ট করো আর নিজের আখের গোছাও। আমি দেখাবো সমস্ত বেদ রয়েছে এখানে। ঋগ্বেদ এখানে রয়েছে। ঋগ্বেদের পাতা ধরে ধরে দেখাবো এরা কত বড় চোর, কত বড় লম্পট, কত বড় পরশ্য অপহরণকারী, কিভাবে তারা নারীদের লুণ্ঠন করছে, কিভাবে তারা সোনা দানা লুণ্ঠন করছে, কিভাবে তারা জমি জায়গা লুণ্ঠন করছে, কিভাবে তারা গাভী লুণ্ঠন করছে, আর কিভাবে তারা এই দেশের মানুষকে হত্যা করছে, এবং সেই লুঠের টাকা ভাগ বাটোয়ারা করার জন্য ইন্দ্রের সাধনা করছে। পরিষ্কার করে আজকে দেখাবো সেই সমস্ত কিছু আপনাদের। তো এই লুঠেরাদের প্রথম কাজই হচ্ছে যে এরা আর্য ধর্ম রাখতে পারেনি। হিন্দু ধর্ম নিয়ে তর্ক শুরু হলেই এরা কি করবে? বেদকে সামনে নিয়ে আসবে, বেদ, আর দাবি করবে বেদই সনাতন, বেদই আদি। মানে আরেক দল বলবে বেদেই সব কিছু আছে। আপনারা জানেন এই বিখ্যাত আর্টিকেলটা কার লেখা? বেদেই সব কিছু আছে। অর্থাৎ আজকে চন্দ্রযান 3 চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে, সেটাও বেদে আছে। এইটা খাড়া করতে চায় এরা। ব্রাহ্মণবাদীরা কিন্তু এইখানে থেমে থাকে না, তারা বেদকে একেবারে শাশ্বত এবং সনাতন বলে নিয়ে আসে। অর্থাৎ শাশ্বতের সাথে সনাতন শব্দটাও তারা জুড়তে সৃষ্টি করে। আবার অনেক দল, মানে অনেক তাত্ত্বিক বলেছে যে কোনো মানুষ এই বেদ সৃষ্টি করেনি। একদল তো তথ্য দিয়ে প্রমাণ করে দিয়েছে, ঢাক ঢোল পিটিয়ে প্রমাণ করে দিয়েছেন স্বয়ং ঈশ্বরও বেদ তৈরি করেনি। শুনবেন, আজকে শোনাবো আপনাদের। আজকে দেখাবো যে বৈদিক ঋষিদের একটা গ্রুপ বলছে স্বয়ং ঈশ্বর বেদ তৈরি করেনি। কেন করেনি সেটা বোঝাবো। এরা বলছে বেদ অভ্রান্ত, বেদ অলঙ্ঘনীয়, বেদ অপৌরুষীয়। এই সব কথাগুলো আজকে একটা একটা করে আপনাদের সামনে উপস্থাপন করব। অর্থাৎ এই যে সনাতন বর্ণনা করতে গিয়ে ওরা যে শব্দগুলোকে নিয়ে এলো,
সেটা হচ্ছে শাশ্বত, সনাতন, চিরায়ত, অপৌরুষেয়, অভ্রান্ত, অলঙ্ঘনীয়, এতগুলো শব্দ বেদের উপরে এনে তারা প্রচার করে শুরু করে দিল। প্রথমে কোনটায় আসব? ঈশ্বর বেদ সৃষ্টি করেনি, এই তত্ত্ব দিয়ে শুরু করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এরা কি করতে চায়। এদের এই যে ঈশ্বরও মানে বেদ সৃষ্টি করেনি, এই কথার প্রবক্তা হচ্ছে জৈমিনী। যে জৈমিনীর আগে নৈয়ায়িকরা তারা বলেছিল বেদ হচ্ছে পরমেশ্বরের তৈরি। পরমেশ্বর অর্থাৎ ঈশ্বর, আগের দিন আমি বলেছি আত্মা, পরমাত্মা, এখানে ঈশ্বর পরমেশ্বর, পরমেশ্বরের তৈরি। সেই পরমেশ্বরের তৈরি কথাটি জৈমিনী খারিজ করে দিলেন। কিভাবে খারিজ করে দিলেন? তার পূর্ব মীমাংসায় তিনি বললেন যে পরমেশ্বর হচ্ছে বিদেহী, অর্থাৎ পরমেশ্বরের কোনো দেহ নেই। বন্ধুরা বুঝতে পারছেন? দেহ নেই, ঈশ্বরের কোনো দেহ নেই, পরমেশ্বরের কোনো দেহ নেই। সে দেহ নেই জন্যেই দেহের যতগুলো ইন্দ্রিয় আছে, যা দিয়ে দর্শন করা যায়, শ্রবণ করা যায়, ঘ্রাণ নেওয়া যায়, বাচন ক্রিয়া করা যায়, স্পর্শ করা যায়, সেগুলোর সেই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ঈশ্বরের নেই। সুতরাং যে শব্দমালা দিয়ে বেদ রচিত হতে পারে বা বেদ উচ্চারিত হতে পারে, সেই জিহ্বাটাই তো নেই পরমেশ্বরের, কারণ তিনি বিদেহী, কারণ তিনি বিদেহী, দেহহীন। দেহহীন যিনি, তার তো এই সমস্ত ইন্দ্রিয় নেই, তাহলে সেই শব্দগুলো উচ্চারণ করবেন কি করে? জৈমিনী তার পূর্ব মীমাংসায় এ সমস্ত কথা বলছেন এবং ঈশ্বরকে উড়িয়ে দিচ্ছেন। বেদকে প্রাধান্য দিতে গিয়ে ঈশ্বরকে উড়িয়ে দিচ্ছেন জৈমিনী। তো এইভাবে ঈশ্বর উড়ে গেল। বেদকে চিরায়ত, অপৌরুষেয়, দেখুন এখানে নারীর কথা বলেনি, কারণ নারী উপেক্ষিত। আর্য সমাজে নারী উপেক্ষিত, নারী একটি ভোগের সামগ্রী, যার জন্য বলছে অপৌরুষেয়। বেদ কোনো মানুষ রচনা করেনি, অর্থাৎ পরমেশ্বর নির্মাণ করেছে, এই কথাটা এক গ্রুপ বলছে। এই বিষয়টা নিয়ে আমি বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর একটা দারুণ স্টাডি করেছেন। এই বেদ চিরায়ত কিনা, অপৌরুষেয় কিনা, এবং কোনো মানুষ এটাকে রচনা করেছে কিনা, এই নিয়ে একেবারে বেদের সমস্ত বেদগুলো তল্লাশি করে বাবা সাহেব দেখিয়েছেন। যেগুলো সেগুলো আমি একটু আপনাদের সামনে ব্যাখ্যা করতে চাই। তিনি বলেছেন সংস্কৃত, বাবা সাহেব বলেছেন যে দেখবেন আপনারা যে প্রত্যেকটা সংস্কৃত সাহিত্যের সাথে একটা অনুক্রমণী থাকে। এই অনুক্রমণীতে এক বিখ্যাত ঋষিরা তাই ওই শাস্ত্রের, ওই সাহিত্যের ব্যাখ্যা করেন। তেমনি ঋগ্বেদে 7টা অনুক্রমণী আছে। বাবা সাহেব এই 7টার বর্ণনা করেছেন। আমি অতটা ডিটেলে যাব না, তাহলে 1 ঘন্টার থেকে বেশি সময় লাগবে। ঋগ্বেদে 7টা উপক্রমণী আছে, পাশাপাশি শৌনক করেছে 5টা, কাত্যায়ন করেছে 1টা, সামবেদে আছে 2টো উপক্রমণী, যজুর্বেদে আছে 3টে। পণ্ডিত ম্যাক্স মুলার বলেছেন এই স্তোত্রগুলি যা ঋগ্বেদে আছে তা ঋষিদের দ্বারা তৈরি, ঋষিদের দ্বারা সৃষ্ট। এই ঋগগুলির যে প্রাকৃতিক বর্ণনা আছে, ঋগের প্রথম মণ্ডলের দিকে দেখবেন একটা প্রাকৃতিক বর্ণনা আছে। আপনাদের বলেছিলাম না গোয়েন্দা হতে হবে,
ওদের চালাকি বজ্জাতি ধরতে গেলে যদি গোয়েন্দা না হতে পারেন তাহলে ওদের প্রহেলিকা ভেদ করতে পারবেন না। প্রথম মণ্ডলে আছে ওরা কোথা থেকে এসেছে, যে প্রকৃতির বর্ণনা করছে সেই প্রকৃতির বর্ণনাতে শ্বেত ভালুকের বর্ণনা আছে, চারিদিকের যে শ্বেত শুভ্র যে বরফ তার বর্ণনা আছে, পাইন ফার বিচ গাছের বর্ণনা আছে। অর্থাৎ এরা পোলার রিজিয়ন দিয়ে ঢুকছে এখানে, সেটা রয়েছে। এ বিষয়ে একেবারে সুন্দরভাবে দাবি করে বসেছেন আমাদের বাল গঙ্গাধর তিলক। তিলক সাহেব বলেছেন আমার পূর্বপুরুষেরা পোলার রিজিয়ন থেকে আস্তে আস্তে এইখানে এসেছে। বাল গঙ্গাধর তিলকের মতো একজন ব্রাহ্মণ, তিনি দাবি করেছেন সমস্ত কিছু প্রমাণ দেখিয়ে। বাল গঙ্গাধর তিলক, আমার কথা নয়। তো এই ঋগ্বেদের প্রাচীন ঋষি যারা এইভাবে তৈরি করলো, সেই তৈরি করা বিষয়গুলো আমরা একটু দেখব, যেগুলো কিভাবে তৈরি করলো তারা। অর্থাৎ পণ্ডিত ম্যাক্স মুলার যতগুলো স্তোত্র খুঁজে দেখেছেন তার মধ্যে দেখেছেন হ্যাঁ ঋষিরাই এটা তৈরি করছে, এটা মানুষই তৈরি করছে, মানুষের দ্বারাই সৃষ্টি হচ্ছে বেদ। এর মধ্যে রয়েছে ঋষি গৌতম। ঋষি গৌতম রয়েছে, তিনিও বলেছেন যে বেদ পরমেশ্বরের দ্বারা তৈরি নয়, বেদ মানুষের মুখ নিঃসৃত বাণী, যেটা শুনে 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 ব্রাহ্মণরা বংশ পরম্পরায় বহন করে চলেছে। কে বলেছে? গৌতম ঋষি। আর বাবা সাহেব তন্ন তন্ন করে খুঁজে একেবারে সামনে এনে দিয়েছেন বেদ কারা রচনা করেছেন। অর্থাৎ বেদ মানুষের দ্বারা তৈরি কিনা, বেদ অপৌরুষ কিনা, সেই কথাটা প্রমাণ করে দিয়েছেন বাবা সাহেব যে বেদ রচনা করেছেন বিশ্বামিত্র। আপনারা বিখ্যাত শ্লোকটা জানেন, ওং ভূর্ভুবঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো না প্রচোদয়াৎ। এই শ্লোকের মানে আমি বলতে যাচ্ছি না এক্ষুনি, অন্যদিনে বলবো, কিন্তু এই শ্লোকটি রচনা করেছেন বিশ্বামিত্র। শৌনক রচনা করেছেন, কাত্যায়ন রচনা করেছেন, অঘমায়া সেনা রচনা করেছেন, পরমেন্থিন রচনা করেছেন, ব্রহ্মাস্পতি বেদ রচনা করেছেন, অনিলা বেদ রচনা করেছেন, দীর্ঘতমা বেদ রচনা করেছেন, নারায়ণা বেদ রচনা করেছেন, হিরণ্যগর্ভ বেদ রচনা করেছেন, বিশ্বকর্মা বেদ রচনা করেছেন। বাবা সাহেব এইভাবে পরিষ্কার বলে দিয়েছেন যে বেদ কারা রচনা করেছে। এবং বাবা সাহেবের হেয়ালি রিডিলস অব দি হিন্দুইজমে পরিষ্কার করে তিনি বলছেন যে পূর্ব যারা ঋষি এবং পরবর্তী কালের যারা ঋষি, সেই ঋষিরা এই বেদ রচনা করছেন। সেখানে পরিষ্কার করে বলছেন, হে প্রাচীন দেবতা, আমি প্রাচীন লোকদের মতোই তোমাদের নূতন স্তোত্রের দ্বারা উদ্দীপিত করতে চাই। অর্থাৎ বেদ রচিত করছে কারা? মানুষে রচনা করছে, ঋষিরা, বর্তমানকালে ঋষিরা রচনা করছে। হে শোভরি, এই দেখুন শোভরি নামটা পেয়ে গেলেন, তুমি সকল পূর্ণ যৌবন বীর্যবান এবং মেধাযুক্ত দেবতাদের কাছে নতুন স্তোত্রের মাধ্যমে সঙ্গীত পরিবেশন করো। অর্থাৎ হে শোভরি, শোভরি বেদ রচয়িতা, একথা পাচ্ছে। হে বিত্র সংহার বজ্রনাদি বহু বন্দিত ইন্দ্র, তোমার অনুগত সেবক রূপে আমরা তোমার অগণিত উপাসক তোমার উদ্দেশ্যে স্তোত্র রচনা করছি, স্তোত্র এনেছি যা পূর্বে কখনো ছিল না। অর্থাৎ পূর্ব যে ঋষিরা এই যে স্তোত্র রচিত হলো, এই স্তোত্র রচনা করেনি, আমরা রচনা করছি। হে ইন্দ্র তুমি শোনো। আর পড়তে হবে, আর পড়তে হবে।
গাদা গাদা শ্লোক রয়েছে। বাবা সাহেব একটার পর একটা এই শ্লোকগুলো লিপিবদ্ধ করেছেন যে কারা কারা এই স্তোত্র রচনা করেছেন, তাদের নাম সহ প্রকাশ করেছেন বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর। তাহলে আমরা দেখলাম বেদের যে প্রথম যে বিষয়টা বলা হয়েছে যে এটা অপৌরুষেয় কিনা, এটা ঈশ্বরের দ্বারা, পরমেশ্বরের দ্বারা সৃষ্ট কিনা, এটা কোনো মানুষ রচনা করেছে কিনা, তাতে আবিষ্কার হয়ে গেল বেদ মানুষের দ্বারা রচিত, পরমেশ্বরের দ্বারা রচিত নয়। সেটা জৈমিনী খারিজ করে দিয়েছে। বেদকে শাশ্বত এবং সনাতন বলা হচ্ছে, অর্থাৎ যার আদি নেই অনাদি, যার অন্ত নেই অনন্ত, এরকম একটা জায়গায় বেদকে দাঁড় করিয়ে দিয়ে তাকে বলছে শাশ্বত সনাতন। এইখানেই আমরা আসব যে বেদকে যারা শাশ্বত সনাতন বলছেন তারা ব্রাহ্মণ সাহিত্যের কোথাও সনাতন ধর্ম কথাটা দেখতে পেয়েছেন? বেদে সনাতন ধর্মের কথা উল্লেখ আছে? আগের দিন বলেছি নেই। এই বর্তমান এই যে বিতর্ক শুরু হয়েছে সেই বিতর্কে ব্রাহ্মণবাদী সাহিত্যিকরাও বলছে বেদে, সামবেদে, যজুর্বেদে, অথর্ববেদে সনাতন কথাটা নেই। অর্থাৎ বোঝা গেল সনাতন কথাটা নেই। আগের দিনেই আমি বলেছি যে মনুস্মৃতিতে প্রথম সনাতন কথাটা উল্লেখ করা হয়, তারপরে ভাগবত পুরাণে আসে, তারপরে গীতাতে আসে। তো এইভাবে ক্রমশ সনাতন কথাতে আসে। তারা কেন নেই? এর প্রধান কারণ হলো আর্যরা যাযাবর। তাদের হাতে কোনো লিপি ছিল না। তাদের যে বিচারধারা, লেখার মতো যে টেকনোলজি, যে আবিষ্কার, সেই আবিষ্কার একটি যাযাবর গ্রুপ প্রয়োজন মনে করেনি, যারা খন্নি বৃত্তির জন্যে এখানে ওখানে ঘুরে বেড়ায়, যাযাবরের বৃত্তি করে, লুটপাট করার চেষ্টা করে। তারা তো লেখাপড়ার দিকে মনোযোগী হবে না। তাদের একটা জ্ঞান থাকতে পারে, লুট করার জ্ঞান। আমরা বারবার দেখছি বেদের প্রথম মণ্ডল থেকে একেবারে সপ্তম মণ্ডল পর্যন্ত শুধু এ দাও, এ দাও, এ দাও, এ দাও, দাও দাও দাও, এইসব করে যাচ্ছে। আর এই করতে গিয়ে তারা কি করছে? যেখানে মানে সম্পদের সন্ধান পাচ্ছে সেখানেই লুট করতে চলে যাচ্ছে, গোপনে অথবা ডাকাতের মতো, দুর্ধর্ষ ডাকাতের মতো। দেখবেন খ্রিস্টপূর্ব 2500 সালে এই আর্য গ্রুপ কোথায় ছিল সেই কথাটা লিখছেন গুস্তাভসন। আর সেই কথাটার উদাহরণ দিচ্ছে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর তার ভলিউম নাম্বার 12-তে 14 পৃষ্ঠায় বলছেন, about 2500 BC, the Akkadian dynasty had a regime for a long period in Babylon. The Aryan invaded Chaldea and pressing at the same time on the Canaanite of the Persian Gulf. And Dravidian Persia dropped the former, মানে আগের যারা এরিয়ানদের কি করা হলো? ওখানকার অসিরিয়ান রাজারা, অর্থাৎ যারা জেন্দাবেস্তাতে বিশ্বাস করে, আহুর মাজদাতে বিশ্বাস করে, জরাথ্রুস্টিয়ানরা, এদের পেয়ে দিয়ে নর্থ ওয়েস্ট দিকে তাদের ঠেলে দেয়, ফ্রম টুয়ার্ডস দি নর্থ ওয়েস্ট অ্যান্ড দি লেটার টু দি সাউথ ইস্ট। অর্থাৎ দ্রাবিড়িয়ানদের তারা সাউথ ইস্টের দিকে ঠেলে দেয় এবং এই যে আর্যদের তারা নর্থ ওয়েস্টের দিকে ঠেলে দেয়। কে লিখছেন? গুস্তাভসন, বিখ্যাত অ্যানথ্রোপোলজিস্ট গুস্তাভসন লিখছেন। বাবা সাহেব কোট করছেন গুস্তাভসনকে। খ্রিস্টপূর্ব
2500 সাল পর্যন্ত এই এরিয়ানরা ভারতের এই ভূখণ্ড, তখন ভারত নাম ছিল না, হয়তো তখন জম্বু দ্বীপ হয়তো নাম ছিল, এই ভূখণ্ডে তারা আসেনি। তারা যাযাবরের মতো মধ্যপ্রাচ্য দিয়ে দস্যুগিরি করে বেড়াচ্ছে, নিনেবে লুটতরাজ করছে, আক্কাডিয়ানে লুটতরাজ করছে। এই কথা লিখে গেছে গুস্তাভসন। আমাদের কাছে একেবারে লেটেস্ট যে জিন গবেষণাটা এসেছে, সেই জিন গবেষণায় এরা ধরা পড়ে গেছে। এই আর্য জাতি ধরা পড়ে গেছে জিন গবেষণায়। তার যে বিখ্যাত মানে রাইট আপ, সেই রাইট আপ আমার কাছে রয়েছে, আমি খুলে বসেছি সেটা মাধবন গাডগিলের একটা বিখ্যাত রচনা, সুবিখ্যাত রচনা। পরিষ্কার অর্থে এ পর্যন্ত সিভিলাইজেশনের যা যা উপকরণ, সেই সমস্ত উপকরণের একেবারে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করে এই আর্টিকেলটি লেখা হয়েছে। তাতে ডিএনএ গত দিক থেকে দেখানো হচ্ছে যে অস্ট্রিক ল্যাঙ্গুয়েজ স্পিকার্স সুন আফটার 65,000 খ্রিস্টপূর্ব 65,000 বছর আগে তারা নর্থ ইস্ট দিয়ে, মানে আফ্রিকা থেকে নর্থ ইস্ট দিয়ে, অর্থাৎ আমাদের মায়ানমারের পাশ দিয়ে যেভাবে ব্রহ্মপুত্র নদী বাঁক নিয়েছে, একটা ইউটার্ন করে ভারতের মধ্যে ঢোকে। প্রথম স্টপ, একেবারে লেটেস্ট ডিএনএ গবেষণার তত্ত্ব এটা। তো এই নর্থ ইস্ট দিয়ে ঢুকে তারা এখানে বসতি স্থাপন করে, এবং এখানে বসতি স্থাপন করার পরে আবার তারা দক্ষিণের দিকে হাঁটতে শুরু করে। দক্ষিণ দিকে হাঁটতে হাঁটতে তারা চলে যায়, হাঁটতে সাঁতার কেটে, ইতিমধ্যে সাঁতার কাটা শিখে গেছে তারা, সাঁতার কাটতে কাটতে তোরা তো চলে যায় অস্ট্রেলিয়া পর্যন্ত। এই জন্য এদের বলা হয় অস্ট্রিক গ্রুপ, অস্ট্রোলয়েড। দ্বিতীয় যে গ্রুপটা, তারা হলো মেডিটেরিয়ান গ্রুপ, এদের বলা হয় দ্রাবিড়িয়ান গ্রুপ, দ্রাবিড়িয়ান স্পিকার্স। এরা খ্রিস্টপূর্ব 6000 বছর আগে এরা কি করে সাউথ ইস্টের দিকে চলে আসে, অর্থাৎ আমাদের যে দক্ষিণ ভারত, এই অঞ্চলে তারা এসে বসতি শুরু করে। আর আর্যরা কবে আসে? আর্যরা আসে এখন থেকে 4000 বছর আগে, অর্থাৎ ম্যাক্স মুলার সাহেব আন্দাজে যেটা বলেছিলেন, ম্যাক্স মুলার তো আর অ্যানথ্রোপোলজিস্ট ছিলেন না, তিনি ভাষা তত্ত্ববিদ ছিলেন, কিন্তু বিভিন্ন কিছু দেখে, ভাষার বিভিন্ন কিছু দেখে তিনি বলেছিলেন এরা খ্রিস্টপূর্ব 1500 শতক থেকে এরকম সময় আসে। অর্থাৎ ম্যাক্স মুলার সাহেবের আন্দাজের সাথে খানিকটা মিল আছে এখনকার ডিএনএ গবেষণা বলছে আজ থেকে 4000 বছর আগে এই আর্য ইউরোপিয়ান, ইন্ডো ইউরোপিয়ান স্পিকার্স গ্রুপ, এরিয়ান, তারা এই ভূখণ্ডে ঢুকে পড়ে। এই ইউরেশিয়ান গ্রুপ। আর একটা গ্রুপ হচ্ছে চীনো টিবেটিয়ান স্পিকার্স গ্রুপ। এরা ঢোকে খ্রিস্টপূর্ব 6000, এখন থেকে 6000 বছর আগে তারা ভারতবর্ষে এই ভূখণ্ডে ঢোকে। তখন ভারত নাম হয়নি, আমি বারবার বলছি, ভারত বলতে বলতে আমাদের প্রিয় দেশ তো ভারত, তো সেই ভারত এসে যাচ্ছে। সুতরাং এই ভূখণ্ডে তারা ঢোকে এবং হিমালয়কে কেন্দ্র করে তারা ওখানেই বসতি স্থাপন করে। তো এবং এরা প্রথমেই আসে, দেখুন যে অস্ট্রিক ল্যাঙ্গুয়েজ গ্রুপ, তারা একেবারে 65,000 বছর আগে আসছে, অর্থাৎ তারা হান্টিং অ্যান্ড গ্যাদারিং করতে করতে তারা ঢুকছে। পরবর্তীকালে তারা লাঙ্গল আবিষ্কার করেছে, জঙ্গলি যে ধান গাছ তারা নিয়ে এসে চাষবাস শুরু করে একটা সিভিলাইজড ভারতবর্ষ তৈরি করেছে।
আর দ্রাবিড়িয়ান গ্রুপ যারা, তারা গম নিয়ে এসেছে সঙ্গে, গম নিয়ে এসেছে। এরা কি করে, ক্যাটল ব্রিডিং করে এবং শিপ, গোট এই সমস্ত তারা চড়ায়। এরা হচ্ছে দ্রাবিড়িয়ান গ্রুপ। আর ইন্ডো ইউরোপিয়ান স্পিকার্স গ্রুপ, তারা কি করলো, তারা সেভারাল ওয়েবস, মানে খেপে খেপে তারা এসেছে, খেপে খেপে তারা এসেছে। এখানে পরিষ্কার করে বলছে খেপে খেপে তারা এসেছে। তারা অশ্ব ব্যবহার করেছে এবং লোহার টেকনোলজিটাকে তারা ব্যবহার করে আমাদের দেশটাকে কন্ট্রোল করেছে। আর টিবেটু স্পিকার্স যারা মঙ্গোলয়েড জাতি, তারা ধান চাষ নিয়ে আমাদের এখানে এসেছে এবং হিমালয়ের পাদদেশ অঞ্চলে তারা বসতি স্থাপন করেছে। অর্থাৎ সব থেকে অর্বাচীন গ্রুপ হলো এই আর্য জাতি। এখন তারাই বলছে আমরা সনাতন। আর্য জাতি তারাই বলছে আমরা সনাতন। তাহলে প্রথমেই আপনারা খারিজ করে দেবেন না, সনাতন মানে তো আদি। তো ভারতবর্ষে যারা আদিবাসী 65,000 বছর ধরে আগে, তারা প্রথম মনুষ্য জাতির প্রতিনিধি হিসাবে এখানে বসতি স্থাপন করলো। যে দ্রাবিড়িয়ান গ্রুপ 6,000 বছর আগে খ্রিস্টপূর্ব তারা এখানে বসতি স্থাপন করলো। যে মঙ্গোলয়েড জাতি 6,000 বছর ধরে তারা এখানে বসতি স্থাপন করলো। তোমরা মাত্র 4,000 বছর আগে এসে বলছো আমরা সনাতন। এদেশের মানুষ SC ST OBC, তোমরা যদি সনাতন হও তাহলে এরা কারা? সুতরাং তোমাদের এই বিষয়টা খারিজ হয়ে যাচ্ছে। আমি যদি খুলে বসি বেদের অধ্যায়গুলো, এরা কিভাবে নারী লুণ্ঠন করেছে, সোনা দানা লুণ্ঠন করেছে, পুরুষ সূক্তকে চতুর্বর্ণ সৃষ্টি করেছে, চতুর্বর্ণ সৃষ্টি করে মানুষকে বিভাজিত করেছে, মানুষের মধ্যে বিভাজন এনেছে। শূদ্র যারা সত্যি সত্যি এই দেশের অ্যাবরিজিনাল, সেই অ্যাবরিজিনালদের তারা হয় শূদ্র বলেছে, না হলে তাদের পঞ্চম বর্গ হিসেবে ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। মনুস্মৃতি একটুখানি দেখলে বুঝতে পারবেন যে এরা এই দেশে ক্ষমতা পাওয়ার পরে কি করেছে। মনুস্মৃতি চ্যাপ্টার 8 শ্লোক নাম্বার 270 বলছে, কোন শূদ্র যদি অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এবং যদি টয়েস বর্ন মানে হচ্ছে দ্বিজ ব্রাহ্মণদের জাতপাত তুলে কথা বলে, তাহলে তার জিহ্বাটাকে শ্যাল বি স্ট্রিপড অফ, তার জিহ্বাটাকে কেটে দিতে হবে। মনুস্মৃতি 8 অধ্যায় 270 শ্লোক পড়ুন। পড়ুন, দেখুন কি নির্যাতন করেছে এরা। বর্ণভেদ তৈরি করার জন্য কি ধরনের নির্যাতন করেছে 90% মানুষকে লুটে পুটে খাওয়ার জন্যে। যদি একজন শূদ্র কোনো টয়েস বর্ণকে হেই বলে অর্ডার দেয় এবং নাম ধরে ডাকে অথবা কাস্ট ধরে ডাকে, তাহলে কি করতে হবে? তাকে একটা লোহা পুড়িয়ে, তার মুখের সাইজের একটা লোহা পুড়িয়ে তার মুখের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এ বার্নিং লগ টু দি লেন্থ অফ 10 ফিঙ্গার্স, 10 আঙুল মাপের একটা বার্নিং আয়রন লগ তার মুখের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। 10 আঙুল সাইজের একটা বার্নিং আয়রন লগ তার মুখের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। একজন শূদ্র যদি ধর্মীয় উপদেশ দেয়, দেখছেন চেঁচামেচি করছে, চেঁচামেচি শুরু করে দিয়েছে। আমরা যখন এই সমস্ত নিয়ে আলোচনা করছি বলছি আরে একজন শূদ্রের কাছে ধর্মের উপদেশ শুনতে চাই না।
একজন শূদ্র যদি টয়েস বর্নকে ধর্মীয় উপদেশ দেয়, তাহলে দি কিং শ্যাল বি কজ হট অয়েল টু বি poured into his mouth and ears। তাহলে কি করতে হবে? রাজা গরম তেল তার মুখের মধ্যে এবং কানের মধ্যে ঢুকিয়ে দেবে। শ্লোক নাম্বার 272, শ্লোক নাম্বার 272, 270, 271, 272। শ্লোক নাম্বার 280-তে কি লিখছে দেখুন। একজন মেম্বার, যে নিচু বর্ণের একজন মেম্বার, সে যদি হাত তোলে, সে যদি ব্রাহ্মণদের হাত তোলে, টয়েস বর্ণের গায়ে হাত তোলে, তাহলে রাজা কি করবে? তার হাতটাকে কেটে বাদ দেবে। তো এই যে নিয়ম, সেই নিয়ম করে একেবারে মুসলমান শাসন পর্যন্ত এই নিয়ম বলবৎ রেখেছে। মুসলমানরা একেবারে অমান্য করেনি। তারা বলেছে দেখো আমাদের এই নিয়ম ছিল, সেই নিয়ম অনুযায়ী এই সমস্ত শূদ্রদের দণ্ড দিতে হবে। সুতরাং শূদ্রদের ওইভাবে দণ্ড দিয়েছে মুসলিম সম্রাটেরা, এবং সেই জন্যেই ভারতের 80% মানুষ তারা বিদ্যালয়ে যেতে পারেনি, তারা পড়াশুনো করতে পারেনি, তাদের কাছ থেকে জমি কেড়ে নেওয়া হয়েছে, তাদের চাকরি ধ্বংস করে দিয়েছে এই যে ব্রাহ্মণ শ্রেণী। বিদ্বেষের বিষ তারা বপন করেছে তাদের সাহিত্যে, এবং রাজাকে দিয়ে তারা এই অপকর্ম করিয়েছে। বন্ধুরা, আমি আপনাদের সামনে এই ব্রাহ্মণদের চরিত্র কীরকম সেটা নিয়ে একটা পরীক্ষা করব, সরাসরি একটা পরীক্ষা করে আপনাদের দেখাবো যে এই ব্রাহ্মণদের চরিত্র কেমন। এই পরীক্ষা আমি বিভিন্ন সেমিনারে দেখাই, এই পরীক্ষা আমি বিভিন্ন ওয়ার্কশপে দেখাই, এবং যে চতুর্বর্ণ সিস্টেমের কার কীরকম ক্যারেক্টার, সেই ক্যারেক্টারগুলো দেখাই। আমি আজকে আপনাদের সামনে ব্রাহ্মণের কী ধরনের ক্যারেক্টার সেটা দেখাবো। এটা এক গ্লাস জল, স্বচ্ছ জল, খাবার জল, পরিশুদ্ধ জল। এরকম পরিশুদ্ধ জলের মতো ছিল আমার ভারত। এই ভারতে যদি আপনি এর মধ্যে আরেকটু জল মেশান, আরেকটু জল মেশালে জলের উচ্চতাটা কিন্তু বাড়ল, অর্থাৎ এই ভারতের যে পপুলেশন, সেই পপুলেশনটা বাড়ল। এই সমাজ ব্যবস্থায় পপুলেশনটা বাড়ল, কিন্তু যে গুণ, স্বচ্ছতা, যে গুণ, সেই গুণ ইনট্যাক্ট থেকে গেল এই গ্লাসের মধ্যে। কিন্তু একটা ফরেন এলিমেন্ট, একটা বাইরে থেকে আসা একটা এলিমেন্ট, সেই এলিমেন্টটা হচ্ছে এই কাদা, কর্দমাক্ত একটা পিণ্ড। এই পিণ্ডটাকে যদি আপনি স্বচ্ছ জলের মধ্যে, এই স্বচ্ছ জলের মধ্যে রাখেন, তাহলে পিণ্ডটা জলের সঙ্গে প্রথমে এরকম থাকবে, তারপরে জলের সঙ্গে আস্তে আস্তে সে গুলে যাবে। দেখুন, আস্তে আস্তে সমাজ বিবর্তনের সাথে সাথে এইটা গুলতে থাকবে। গুলে এবার আপনি বুঝতে পারবেন না, আমাদের যে জনাধার, সেই জনাধার বুঝতে পারছে না যে আমি কি। এই ব্রাহ্মণরা হিন্দুত্ব দিয়ে এরকম একটি জায়গা তৈরি করে ফেলেছে যেখানে আমাদের মানুষেরা, অ্যাবরিজিনাল মানুষরা
যারা একটা স্বচ্ছ পরিশুদ্ধ একটি সমাজ ব্যবস্থায় বাস করত, যেটা ইন্ডিকাতে লেখা আছে, মেগাস্থিনিস যেটা বর্ণনা করে গেছে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসে এই দেশটার কথা, সেরকম একটা পরিশুদ্ধ একটা সমাজ ব্যবস্থায় এইভাবে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ দিয়ে ওরা গুলিয়ে হিন্দু বানিয়ে দিয়েছে। হিন্দু মানে হীন, হিন্দু মানে নীচ, হিন্দু মানে কদাকার, সেই অবস্থা বানিয়ে দিয়েছে। সেটা বানানোর পরে ওরা বহাল তবিয়তে এই হিন্দুত্বের মধ্যে রয়েছে, আর এই পুরো সমাজ ব্যবস্থাটাকে গুলিয়ে একেবারে কাদা বানিয়ে দিয়েছে। আমাদের মানুষ এই যে মানে একেবারে নষ্ট হয়ে যাওয়া একটা সমাজ ব্যবস্থায় বাস করতে করতে ভুলেই গেছে যে একটা স্বচ্ছ সুন্দর সমাজ ব্যবস্থায় তার দেশটা ছিল। এই দেশের নাম শুনে সমস্ত বিখ্যাত বিখ্যাত যারা রাজা তারা এই দেশে আসার চেষ্টা করত। দুনিয়ার সমস্ত পণ্ডিতেরা আমাদের ভিক্ষুদের পদতলে এসে শিক্ষা গ্রহণ করত। এরকম মেগাস্থিনিস থেকে শুরু করে একেবারে ইৎসিং পর্যন্ত বিখ্যাত বিখ্যাত যারা স্কলার সেই সময়ের, তারা এসে ভারত থেকে শিক্ষা গ্রহণ করেছে। একাধিক বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। সেই বিশ্ববিদ্যালয় জগৎ বিখ্যাত বিশ্ববিদ্যালয় ছিল, আর সেই জগৎ বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করে দিয়ে, বইগুলোকে পুড়িয়ে দিয়ে, ইমারতগুলোকে ধ্বংস করে দিয়ে, তাকে কুড়ুল গাইতি চালিয়ে মাটি চাপা দিয়ে তাকে শেষ করে দিয়ে হিন্দুত্বের মধ্যে চিৎকার চেঁচামেচি করে বলছে, গর্ব সে বলো হাম হিন্দু হ্যায়। আরে ভাই, হিন্দুত্বের এরকম কাদাকে নিয়ে কি গৌরব করার আছে? কিছু বানাতে পেরেছো এই হিন্দুত্ব দিয়ে? সম্রাট অশোকের সৌধগুলো দেখো, গ্রানাইট পাথরের বিশাল বিশাল যে ইয়েগুলো দেখো, সেগুলোকে ওখানে তুলতে গিয়ে পাহাড় সমান উচ্চতায় তুলতে গেলে যে টেকনোলজির দরকার হতো, বিজ্ঞানের দরকার হতো, আমরা রপ্ত করেছিলাম। সারা পৃথিবী চমকে গেছিল যে এত উঁচুতে কি করে এরকম একটি পিলার স্থাপন করা যায়। সারা পৃথিবী চমকে গিয়েছিল সম্রাট অশোকের সেই উন্নয়ন দেখে। আর সেই দেশটাকেই সম্রাট অশোক কোথায় না তার এই পিলার স্থাপন করেছে, কোথায় না তার ধম্ম চাকা স্থাপন করেছে, সারা পৃথিবীতে স্থাপন করেছে। একে বলা হয় সাতগীর, অর্থাৎ 7টি মহাদেশের মধ্যে সর্বত্র সম্রাট অশোক তার অশোক স্তম্ভ এবং আমাদের যে লায়ন পিলার, সেই লায়ন পিলার যেটা বুদ্ধ দিয়েছিল ধম্ম চাকা, সেই ধম্ম চাকাকে প্রতিষ্ঠিত করেছে সমস্ত বিশ্বে। তোমরা কি করেছো? একেবারে 1800 সালে জন্মগ্রহণ করা বিদ্যাসাগর, রামমোহন, তারা পর্যন্ত বগলে চট নিয়ে, তাল পাতার চাটাই নিয়ে স্কুলে যেত। এই জায়গায় বানিয়েছ, বোঝা যাবে যে যেখানে এত বড় 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 বিশ্ববিদ্যালয় ছিল, যেখানে যাদের ব্যাগ নিয়ে আসতো, যে হিউয়েন সাং ফাইয়েনের যে ব্যাগ, সেই ব্যাগ দেখে বোঝা যেত যে কত বড় ইউনিভার্সিটি ছিল। আর বিদ্যাসাগরকে আপনারা পণ্ডিত বলছেন, সেই পণ্ডিত বিদ্যাসাগর চট নিয়ে, চাটাই নিয়ে টোলে পড়তে যেত। টোলে এইখানে বানিয়েছো, একটা কিছু করতে পারোনি, পুরো ধ্বংস ধ্বংস ধ্বংস, লুটে খাওয়ার বন্দোবস্ত করেছো। ইংরেজ আসার পরে যখন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের বিষয়টা আস্তে আস্তে উঠে আসে,
তখন এই দেশের মানুষকে ভাগিদারি দেওয়ার কথা উঠে আসে উডের ডেসপাচে। হান্টার কমিশন বলে যে নেটিভদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। যখন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আদায় করে ছাড়ে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর, তখন তোমরা দেখতে পেলে যে ওরা যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা পায় তাহলে সংখ্যা বলে তো ওরাই বলি, 85টা চাকরি ওদের কাছে চলে যাবে, 85টা এমএলএ এমপি এরাই হবে 100%-এর মধ্যে, তোমরা 3.5%-এ পরিণত হয়ে যাবে। তখন চিৎকার চেঁচামেচি করলে হাম হিন্দু হ্যায়, হাম হিন্দু হ্যায়। তো এই হাম হিন্দু হায় করতে গিয়ে তোমরা হিন্দু শব্দটা পার্সিয়ান শব্দ, মুসলমানের দেওয়া শব্দ, সেই হিন্দু শব্দটা নিয়ে নিলে তোমরা। সমস্ত মানুষ হিন্দু ত্যাগ করতে শুরু করলো। ভারতের বহু মানুষ হিন্দুত্ব ত্যাগ করে তারা তাদের স্বধর্মে প্রবর্তন করতে শুরু করলো। তখন তোমাদের এখন মনে হয়েছে সনাতন না হলে তো এখন বিপদ হয়ে যাবে, কারণ সনাতনের মধ্যে ঢুকতে হবে। এরা তো সেই মানুষ যারা সনাতন ধর্মের সৃষ্টি করেছিল, ধম্ম সনাতন সৃষ্টি করেছিল। সেই জন্যেই তোমরা এখন সনাতন ধর্মের মধ্যে মুখ লুকোতে চাইছো। কিভাবে মুখ লুকোতে চাইছো বন্ধুরা দেখুন, সমস্ত সমাজটাকেই কর্দমাক্ত করে দিয়ে, নোংরা করে দিয়ে, অখাদ্য অপেয় করে দিয়ে তারা এখন কেটে পড়ার ধান্দা করছে। এই দেখুন, সেডিমেন্টেড হচ্ছে, দেখতে পেয়েছেন? সেডিমেন্টেড হচ্ছে, অর্থাৎ ব্রাহ্মণরা চিরকালেই এই নীতি ব্যবহার করেছে। সমাজের মধ্যে ঢোকো, নিজেদের খোলসটাকে ছেড়ে দিয়ে ওই সমাজের খোলস ধারণ করো, মুখোশ ধারণ করো, সমাজ থেকে লুটে পুটে তারপরে কেটে পড়ো। এই নীতি নিয়ে চলছে ভারতের ব্রাহ্মণ সমাজ। উদয়নিধি এই কথা বলতে চেয়েছেন। উদয়নিধি আর কিছু নয়, এই কথা বলতে চেয়েছেন তার বক্তব্যের মধ্যে দিয়ে, যার জন্য এখন ইন্ট্যাক্ট রয়েছেন তিনি বলেছেন তোমরা যে জাতপাতের সৃষ্টি করেছো তাতে ভারতের মানুষকে অপমান করেছো, তাদের যে ন্যায্য দাবি কেড়ে নিয়েছো, তাদেরকে ছোট জাত হিসেবে অপমান করেছো এতদিন ধরে, সেই দিকে টার্গেট করেছে। আর সঙ্গে সঙ্গে আরএসএস এর দপ্তর খণ্ড বিখণ্ড হয়ে গেছে। এখন তারা মানে এই যে ভৌ মিডিয়া, ঘেউ মিডিয়ার মধ্যে দিয়ে বলছে যে উদয়নিধি সনাতনের সঙ্গে হিন্দুত্বকে জুড়ছে কেন, উদয়নিধি সনাতনের সঙ্গে ব্রাহ্মণকে জুড়ছে কেন, উদয়নিধি সনাতনের সাথে মনুবাদকে জুড়ছে কেন? আরে ভাই, তোমাদের মনুবাদ, ব্রাহ্মণবাদ আর হিন্দুত্বকে নিয়েছিলে তোমরা, সেখানেই তো বলছে উদয়নিধি সনাতন তোমাদের নয়। সেটা আমরা আগের যে বক্তব্য, সেই বক্তব্যে আমরা দেখিয়ে দিয়েছি। এইবার আসি আমরা তোমাদের বেদিকি সনাতন, অর্থাৎ এতক্ষণ ধরে তোমরা জাতি সনাতন নয় সেটা পরিষ্কার করে বুঝিয়ে দিলাম। তোমাদের বেদ সনাতন নয় সেটা ভালো করে বুঝে নাও। এত টেকনোলজি, এত কিছু তোমাদের, তা বাবু এই যে বেদের দুখানা পাতা, সেই পাতা ইউনেস্কোতে কবে জমা দিলে? যদি বলো সনাতন ধর্মের, ধম্ম সনাতনের সব থেকে আদি যে লিখিত রূপ তাল পাতায় লেখা হয়েছে খ্রিস্টপূর্ব প্রায় 500 বছর আগে অজাতশত্রু সম্রাট অশোক এবং সিংহল অধিবেশনে লেখা হয়েছে তাল পাতায়, সেটা তো আমরা দেখিয়ে দিতে পারবো। যে বুদ্ধ বলেছিলেন এটাই ধম্ম সনাতন, যে তোমরা মারামারি করো না, কাউকে হিংসা করো না,
ভালোবাসা দিয়ে হৃদয় জয় করো সেটা লিখে রেখেছিলেন এবং এটা বলেছিলেন আনন্দ ভিক্ষু। একথা আমরা প্রমাণ করে দিতে পারি, দেওয়া হয়েছে ইউনেস্কোতে। এই যে তাল পাতার লেখা বিভিন্ন পুঁথি, সেই পুঁথি ব্রিটিশ লাইব্রেরিতে আছে, সেই পুঁথি শ্রীলঙ্কাতে আছে, সেই পুঁথি জাপানে আছে, সেই পুঁথি আমেরিকাতে পৌঁছে গেছে। ভারত সরকার তুমি সেই পুঁথি না দিয়ে দিয়েছ কবে? 2007 সালে দুটো পাতা তুমি দিয়েছ, 2007 সালে দিয়েছ এবং ইউনেস্কো এই দুটো পাতা দেবার জন্যে তোমাকে একটা সার্টিফিকেট দিয়েছে। এই 2007 সালে দেওয়া দুটো পাতা কি আছে সেখানে? সেখানে সংস্কৃত ভাষায় লেখা এবং দেবনাগরীতে লেখা। তো গোয়েন্দারা তো বলবে, আরে ভাই সংস্কৃত ভাষাটি এসেছে তো একেবারে 1464 পরে, তার আগে যে সমস্ত লিপিতে তোমাদের কিছু লেখা হচ্ছিল সেগুলো কোথায়? তার একটিও দিতে পেরেছ? সবাই বলে ওই সমুদ্রগুপ্ত নাকি স্বর্ণযুগ এনেছিল। তার সমুদ্রগুপ্তের সময় বহু তাম্রপাত্রে লেখা আছে, তার কয়েন লেখা আছে। কোন লিপিতে লেখা? দেবনাগরীতে লেখা। সমুদ্রগুপ্তের যে তাম্র শাসন দেবনাগরীতে লেখা। সমুদ্রগুপ্তের পরবর্তীকালে যে সমস্ত লিপি কিসে লেখা? ধম্মলিপিতে লেখা। কেন তোমরা দেখাতে পারছো না? একটা প্রমাণ দেখাতে পারছো না 1464 আগে? এবং 1464 আগে দেখাতে না পেরে 2007 সালে ইউনেস্কোর কাছে জমা দিচ্ছ দুটো পাতা, যে দুটো পাতাতে সংস্কৃত ভাষায় এবং দেবনাগরী লিপিতে লেখা রয়েছে। আর এই দেবনাগরী লিপি তৈরি হয়েছে কবে? সপ্তদশ শতকে। সপ্তদশ শতকে অর্থাৎ ইসলামিক পিরিয়ডে তোমরা এই সমস্ত কাণ্ডটা করেছ। এটা তো ধরে ফেলবে একালের শিক্ষিত মানুষেরা। একালের শিক্ষিত মানুষেরা তো ধরে ফেলবে তোমাদের এই সমস্ত বজ্জাতি, যে সংস্কৃত ভাষায় লিখছো আর দেবনাগরী লিপিতে লিখছো, আর সেটা জমা পড়ছে 2007 সালে ইউনেস্কোতে, এবং ইউনেস্কো তোমাদের সার্টিফিকেট দিচ্ছে। সেটা পাবলিক ডোমেইনে আছে, পালানোর রাস্তা নেই। অর্থাৎ সমস্ত দিকে বিবেচনা করে আপনারা দেখুন যে বেদ সব থেকে একেবারে অর্বাচীন। বেদ কিছুতেই আদিকাল থেকে নেই, বেদ শাশ্বত নয়। সুতরাং বেদ অভ্রান্ত নয়, বেদ অপরিবর্তনীয় নয়, বেদ অলঙ্ঘনীয় নয়, বেদ অপৌরুষেয় নয়, বেদ সনাতন নয়। আর সনাতন মানে আদি। যদি আদি কিছু দেখাতে হয় তাহলে আদি লিপি হিসাবে আমাদের দেখাতে হবে ধম্ম লিপি। আর আমাদের যে অস্ট্রিক সিভিলাইজেশন গড়ে উঠেছিল, সেই অস্ট্রিক সিভিলাইজেশনের যে লিপি সেটা হরপ্পা লিপি। সেই হরপ্পা লিপির এখনো ঠিক মতো তার উদ্ধার হয়নি, যদিও উদ্ধারের চেষ্টা চলছে।